এই যে মিথ্যাচারণ, এই যে মিথ্যা মামলা দিয়া ব্যবসা করা, মানুষের কাছে অর্থ লুটপাট করা, এটা কারোর জন্য মঙ্গল নয়। দিনের পরে যেমন রাত্র আসে, রাত্রের পর যেমন দিন আসবেই। সেই হিসাবে আমি বলবো, যারা অতি উৎসাহ এবং প্রশাসনের কতিপয় কিছু লোক দিয়া লুটপাট করানো হচ্ছে, সেসব থেকে আপনারা বন্ধ করেন। না হলে আপনারা 5ই আগস্ট দেখছেন, এর চেয়ে ভয়াবহ আগস্ট আপনাদের জন্য, আমাদের জন্য, সকলের জন্য আছে। এটা কারোর জন্য মঙ্গল হবে না। মাটিতে আমাদের অপমান করছেন, আমাদের ভারী ঘর আপনারা জ্বালিয়ে দিয়েছেন, আমাদের গাজীপুরের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে ঘর ছাড়া করেছেন। আজকে আমি বিনয়ের সাথে বলবো, আজকে কিছু পুলিশ কর্মকর্তারা আছেন অতি উৎসাহ নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ এবং ছাত্রলীগ, যুবলীগ এবং সাধারণ মানুষের বাড়িতে গিয়ে আপনারা মামলা দিচ্ছেন, মার্ডারের আসামি করছেন 302-এর, এবং প্রত্যেকের বাড়ি থেকে টাকা উঠাচ্ছেন। ঠিক এই কাজটা বিরোধী দলের সময় বিএনপি এবং ইসলামিক সংগঠনের কাছ থেকে পুলিশটা অনেকে এই কাজটা করেছেন। আপনাদেরকে বিনয়ের সাথে বলি, বাংলাদেশের কোথাও পৃথিবীর কোনো একসাথে 400 কিন্তু থানার মধ্যে অ্যাটাক হয় নাই। বাংলাদেশে হয়েছিল। সেই পুলিশ যারা নিবেদিত, যারা ভালো, যারা দেশপ্রেম, তারা ভালো। কিন্তু যারা এই লুটপাটের সাথে জড়িত, আওয়ামী লীগের নাম ব্যবহার করে যারা বিভিন্ন সময় মানুষকে মিথ্যা মামলা দিয়ে আপনারা টাকা কালেকশন করেছেন, তাদের প্রতি তীব্র ঘৃণা জানাই। এবং যারা শাসন ব্যবস্থায় আছেন, বিশেষ করে বিএনপি এবং আমাদের ইসলামিক সংগঠনগুলো যারা আছে, তাদের কাছে অনুরোধ করব, রাজনীতি মানুষ করে রাষ্ট্র এবং জনগণের জন্য। আপনারা রাজনীতি করেন মানুষের সেবা দেওয়ার জন্য। আমি প্রত্যেকটি রাজনীতির সদস্যকে সম্মান দিয়ে বলছি, আজকে আপনাদেরকে এই আমলাতান্ত্রিক জটিলতা যেভাবে দেশকে গ্রাস করে খাচ্ছে, একদিন আপনাদেরকেও খাবে। দয়া করে যারা বিগত সরকারের সময় যেসব প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীরা মানুষের শাসন নামে শোষণ করেছে, তাদের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করুন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, আমরা সহযোগিতা করব। এবং যারা ভালো মানুষ, যারা আওয়ামী লীগ করেছে শুধু, যারা ছাত্রলীগ যুবলীগ করেছে সমাজের মানুষের কাছে এবং কোন ধরনের অন্যায় অনিয়ম করে না, আল্লাহর রাস্তায় দয়া করে তাদেরকে আপনারা আর কেউ গায়ে হাত দিয়েন না, তাদেরকে আর অপমান করবেন না। কারণ আওয়ামী লীগ করেছিল দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করেছে, 99% কাজ করেছে, অথবা 1% অন্যায়ের সাথে জড়িত। আমরাও চাই যারা অন্যায় করেছে, যারা কিছু অযোগ্য মন্ত্রীরা ছিল কয়েকজন এবং সংসদ সদস্য অযোগ্য কয়েকজন ছিল, যদি কেন্দ্রীয় নেতাও থাকে, তাদের বিরুদ্ধে বিচার হোক, এটা আমরা চাই। কিন্তু এই সাধারণ আওয়ামী লীগ সাপোর্ট করার কারণে, আওয়ামী লীগকে সমর্থন করার কারণে আজকে আপনারা মানুষের বাড়ি, ব্যবসা বাণিজ্য, তাদের সবাইকে আপনারা অপমান করছেন। এটা কারোর জন্য মঙ্গল হবে না। যেখানে গত সরকার ওই 15.5 বছরের বেশি যেহেতু থাকতে পারে নাই, আপনারা মনে রাখবেন ক্ষমতা কোনো চিরস্থায়ী না। কিন্তু আপনারা অপমানটা মানুষের গায়ে হাত দিচ্ছেন এবং মানুষকে মারছেন। আজকেও গাজীপুরে 3 জন মানুষ হত্যা করা হয়েছে। প্রতিদিন দেখেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, কিন্তু প্রতিদিন মানুষ হত্যা হয় না। কিন্তু আমাদের দেশে গাজীপুর সহ সারা বাংলাদেশে প্রতিদিন মানুষ হত্যার সাথে জড়িত হচ্ছে। আর প্রশাসনরা যারা ওই সরকারও ছিল, এই সরকারও আছে, এবং বিশেষ করে যারা বিভিন্নভাবে মানুষকে নিয়ে লুটপাট করছে, এবং প্রশাসনের থেকে প্রত্যেকটা ব্যক্তি আজকে দেখবেন যারা আজকে খুব বড় বড় কথা বলে, তারা আওয়ামী লীগের সরকারের সময় সবাই চাকরি করেছে, কোনো না কোনো সুবিধা নিয়েছে, হয়তো বা অন্যায় করেছে, তাদের বিরুদ্ধে পানিশমেন্ট হয়েছে। কিন্তু যারা অন্যায় করে নাই তারা ভালো ছিল। কিন্তু যারা অর্থ, আমি সবার কথা বলছি না, যারা অর্থ লুটপাট করছে, আগেও এখনো করছে, তাদের থেকে যেন আমরা সবাই সাবধান থাকি। এবং আমি অনুরোধ করব, আমাদের গাজীপুরের আরেকটি নিরপরাধ মানুষকে যেন অ্যারেস্ট না করা হয়, আরেকটি নিরপরাধ মানুষকে যেন গায়ে হাত দেওয়া হয়। গাজীপুরের আমাদের জন্মভূমি, প্রত্যেকটি মানুষ আমাদের কাছে সম্মানিত। এই গাজীপুরে রাস্তাঘাট করার জন্য 24 ঘন্টা থেকে 18 ঘন্টা দিন রাত কাজ করেছি, অনেক অসম্মানী কথা শুনেছি, কিন্তু কাজের থেকে পিছিয়ে যাই নাই। আপনারা দেখবেন গাজীপুরে যেসব রাস্তাঘাট, আমি আবারও বলছি, যদি সরকার বাহাদুর যারা আছেন, যদি মনে করেন আপনারা যেভাবে আছেন, গাজীপুরের মানুষের যে আমি 800 কিলোমিটার রাস্তা করে দিয়েছি, সেইগুলো যদি মনে হয় অবৈধ, তাহলে আমার মনে হয় তাদেরকে টাকা দেওয়া উচিত। কারণ আমি করে দিলাম, কিন্তু আজকে গাজীপুরের লক্ষ লক্ষ মানুষ সেই আপনাদের রাস্তা দিয়ে, আমার রাস্তা করা রাস্তা দিয়ে চলছে। সেই মিল কারখানায় আমাদের রাস্তা দিয়ে উপর দিয়ে চলছে। দোষটা শুধু আমার উপরে দিয়ে দিলেন, আমার পরিবারের উপরে দিয়ে দিলেন। আপনারা একবার বিবেককে প্রশ্ন করুন, এই 54 বছরে গাজীপুরে কোথায় রাস্তা ছিল? কে কার জায়গা দিয়ে চলছেন? সমালোচনা করা সহজ,
1 বছর চলছে, 1 কিলো রাস্তা করতে পারেন নাই। 1 কিলো 40 ফিট একটা রাস্তা করে দেখান কিভাবে কাজ করতে হয়, না হলে অন্য নিজে কাজ না করে অন্য যে কাজ করবো তার দোষ ধরা যায়। নিজে একটা করে পরে অন্যকে দোষারোপ করেন। আমি আবার অনুরোধ করছি, গাজীপুর একটি শান্তিপ্রিয় জায়গা, গাজীপুরের মানুষের প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে আর মিথ্যাচারণ না করে যারা খুনের সাথে জড়িত, আমি বলি গত জুলাই মাস থেকে এবং আগস্ট মাস পর্যন্ত যেসব গাজীপুরে হত্যা হয়েছে, প্রত্যেকটা হত্যার মধ্যে দেখবেন তাদের গায়ে বুলেট আছে। আপনারা সিসি ক্যামেরা আছে, রাস্তার মধ্যে সিসি ক্যামেরা আছে, দেখবেন যারা গুলি করেছে সরকারের কিছু কর্মকর্তা কর্মচারীরা। আমি বিস্তারিত পরবর্তী বলবো। কোন মামলার মধ্যে যারা খুন করেছে, যারা হত্যা করেছে, তাদের কোনো মামলার আসামি করা হয় নাই। গাজীপুরের মামলার মধ্যে আসামি করা হয়েছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ, যুবলীগ এবং কৃষক লীগ, শ্রমিক লীগের নেতৃবৃন্দর নামে, আওয়ামী লীগকে যারা সাপোর্ট করেছে তাদের নামে, এবং আমাদের এখানে যারা মিল করখাতা ইন্ডাস্ট্রি আছে তাদের নামে মামলা করা হয়েছে। বিভিন্নভাবে আমাদের শিক্ষকদের নামে মামলা করা হয়েছে, আমাদের সাংবাদিকদের নামে মামলা করা হয়েছে, এবং বিরোধী দলেরও যারা ছিল, বিএনপিরও কিছু মানুষের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই যে মিথ্যাচারণ, এই যে মিথ্যা মামলা দেওয়া, ব্যবসা করা, মানুষের কাছে অর্থ লুটপাট করা, এটা কারোর জন্য মঙ্গল নয়। দিনের পরে যেমন রাত্র আসে, রাত্রের পরও যেমন দিন আসবেই। সেই হিসাবে আমি বলবো, যারা অতি উৎসাহ এবং প্রশাসনের কতিপয় কিছু লোক দিয়ে লুটপাট করানো হচ্ছে, সেসব থেকে আপনারা বন্ধ করেন। না হলে আপনারা 5ই আগস্ট দেখছেন, এর চেয়ে ভয়াবহ আগস্ট আপনাদের জন্য, আমাদের জন্য, সকলের জন্য আছে। এটা কারোর জন্য মঙ্গল হবে না। নিরপরাধ মানুষকে আপনারা দয়া করে আর হয়রানি না করার জন্য আমি অনুরোধ করছি। যদি আইনের শাসন থাকে আমাদেরকে বলবেন, আমরা সেইখানে স্যালেন্ডার করতে প্রস্তুত আছি। কিন্তু মিথ্যা গুজব দিয়ে আমি মাথায় গুলি খেয়েছি, অথচ আমরা বিচার পাই নাই। আমার বাড়ি আঘাত করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, আমরা বিচার পাই নাই। আমাদের সাথে লোক মৃত্যুবরণ করেছে, আমরা একটা থানায় মামলা করতে পারি নাই। এটা আপনার কোন শাসন ব্যবস্থায় গিয়েছিলেন? আপনাদের এখানে অনেক উপদেষ্টা আছে, আমি বলি সেই উপদেষ্টার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল, পর আমরা কিন্তু হাইকোর্টে আপনাদের পক্ষে কথা বলেছিলাম। আজকে সেই উপদেষ্টা হয়ে মানুষের বিনা বিচারে আদালতে এবং জেলখানায় সহ বিভিন্ন জায়গায় আপনারা টর্চারিং সেল তৈরি করেছেন। অত্যন্ত দুঃখজনক। কিছুই গোপন থাকবে না, সবই প্রকাশ হবে, এবং সবই ঘটনা যেগুলো হচ্ছে সবগুলোর সাক্ষী এবং তদন্ত আছে। আমি বাংলাদেশের মধ্যে, আমি আবারও বলছি, বিএনপি এবং ইসলামিক দলগুলো এবং স্বাধীনতার পক্ষে যারা যেখানে আছেন, যে অবস্থায় আছেন, আপনারা সকলেই সম্মানিত। আমি গাজীপুরের প্রত্যেকটি নাগরিককে আপনাদেরকে বলবো, সবাই একসাথে চলার আমরা চেষ্টা করি, দেশটাকে আমরা সুন্দরভাবে গঠন করি। এই দেশ আমাদের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দেশ। আমরা মনে করি যারা ছাত্র ছিলেন, দয়া করে আপনারা লেখাপড়া করেন। ছাত্রদের কাজ হচ্ছে লেখাপড়া করা। আপনারা ভালোভাবে লেখাপড়া করেন, দেশের মধ্যে চাকরি, ব্যবসা এবং সম্মানের সবারই অবস্থান হবে। আপনারা যদি আপনাদের বাবা মা, পিতা মাতাকে অসম্মানী করেন, তাহলে ছাত্র নাম দিয়ে খুব একটা ভালো কিছু হয় না। ছাত্ররা তার লেখাপড়া এবং অধিকারের জন্য যা যা প্রয়োজন সেটা করবে, এবং গার্জিয়ানরা যারা রাষ্ট্র পরিচালনার জন্য সংবিধান এবং গঠনতন্ত্র যে ব্যবসায়ী বলি না কেন, সেটা সবার জন্য। রাষ্ট্রের 18 কোটি মানুষের জন্য অধিকার আছে। রাষ্ট্রের পশু পাখি এবং জীববৈচিত্র্য সবার জন্য এই সংবিধান কাজে লাগে। একটা সংবিধান হচ্ছে মানুষের জন্মের শুরু থেকে একের মৃত্যু কবর পর্যন্ত এই সংবিধানের সকল কিছু তার বৈধতা থাকতে হবে। সেই কাজটি যেন আমরা করি, কারণ আজকে যদি আমরা সেই কাজ থেকে পিছিয়ে যাই, তাহলে জাতিগতভাবে আগে 50% আমলাতান্ত্রিক ছিল, এখন 100% আমলাতান্ত্রিক হচ্ছে। ভবিষ্যৎ মনে হবে না রাষ্ট্র জনগণের জন্য, রাষ্ট্রটা মনে হচ্ছে রাষ্ট্রের কর্মচারীদের জন্য। আমরা যতই স্লোগান, মিছিল, মিটিং দেখছি, রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীদের জন্য এটা কাজ হচ্ছে। রাষ্ট্রের যারা কর্মচারী কর্মকর্তা, আমি মনে করি তারা রাষ্ট্রের মানুষ, কিন্তু তারা এখানে কাজ করে, তারা কর্মচারী। আর জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক। জনগণের মালিকানাটা আপনারা একটা চিন্তা করে দেখবেন। কিন্তু আজকে আপনারা সংবিধান নামে যেগুলো করছেন, এইটা জনগণের মালিকানা এখানে কোথাও আপনারা দেখেন নাই। যেসব স্তরগুলা আপনারা, যে সিটি কর্পোরেশনের মেয়র ছিল জনপ্রতিনিধি, সি হলো সরকারি কর্মকর্তা, তারা ঠিকই আছে। যে জেলা পরিষদের চেয়ারম্যান ছিল জনপ্রতিনিধি,
তাকে আপনারা বাদ দিলেন, কিন্তু সেই সিটি জেলা পরিষদের সিও সে বহাল আছে। যে উপজেলা পরিষদের চেয়ারম্যানকে আপনারা বাদ দিলেন, সেই উপজেলার ইউনো নির্বাহী অফিসার সেইখানে উপস্থিত আছে, সেই ডিসি আছে, এসপি আছে, ওসি আছে, সবাই আছে। সরকারি কর্মকর্তারা যারা রাষ্ট্রের অর্থ 7,00,000 কোটি টাকা বাজেট প্রতি বছর যারা বন্টন করে, তারা সবাই বহাল আছে চাকরিতে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে শুধু জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর, মেয়র, উপজেলার চেয়ারম্যান এবং জেলা পরিষদের চেয়ারম্যান এবং সিটি কর্পোরেশন আপনারা বাদ দিলেন। এটা রাষ্ট্রে আপনারা কোন ধরনের বিচার করলেন? একজন বিসিএস অফিসার মাত্র 4 জন কর্মকর্তা তার ভাইবা নেয়, আর একজন যিনি জনপ্রতিনিধি মেম্বার নির্বাচিত হয় অন্তত 1000 মানুষ তাকে ভাইবা দিয়ে সেখানে প্রতিষ্ঠিত করে। একজন মেম্বার, একজন চেয়ারম্যান তার এলাকায় 1 কিলোমিটার হলে রাস্তা করতে পারে, কিন্তু একজন সচিব 1/2 কিলোমিটার রাস্তা করে না, কিন্তু সে রাষ্ট্রের সবকিছু বহন করে। ডিসি সে সরকারের রাজত্ব সবকিছু ব্যবহার করে। কিন্তু দুঃখের বিষয় তাদের দুর্নীতি নিয়ে কোনো কথা হয় নাই। আজকে শুধু আওয়ামী লীগ নিয়ে আপনারা কথা বলছেন। আওয়ামী লীগের হয়তোবা 5% 3% লোক তারা সুবিধাভোগী ছিল, আর বাকিরা মাইক খাওয়ার ভুগি আজকে হয়েছে। আজকে সবার বাড়িঘর ছাড়া হয়েছে, কিন্তু যারা কর্মচারী হিসেবে লুটপাট করেছেন, যারা বিদ্যুৎ অফিস, যারা এসিল্যান্ড অফিস, যারা ভূমি অফিস, যারা বিভিন্ন মন্ত্রণালয়, সমাজ কল্যাণ, শিক্ষা, সকল ডিপার্টমেন্টে যারা চাকরি করলেন, সরকারি টাকা যারা আত্মসাৎ করলেন, তাদের কারো কোনো নামে বিচার হলো না। বিচার হলো শুধু আওয়ামী লীগকে যারা ভোট দিল, আওয়ামী লীগকে সাপোর্ট করলো, তাদেরকে আপনারা বিচার করলেন। আমি একজন আওয়ামী লীগের কোনো কমিটি নেই, আমি একজন সমর্থক। আমি একজন সমর্থক হয়ে আপনাদের কাছ থেকে যে ধরনের অন্যায়, অবিচার, অনিয়ম পাচ্ছি, পৃথিবীর কোন দেশে কোন জাতির গতি যদি এই ধরনের কাজ হয়, তাহলে সেই দেশ এবং জাতি এবং সরকার রাষ্ট্রের মধ্যে কোনো না কোনো প্রশ্নবিদ্ধ থাকে। এই হিসাবে মনে করি আমরা নতুন প্রজন্মের মানুষ, আমরা কাজ উদ্যোগী মানুষ, আমরা কাজ পাগল মানুষ, আমরা রাষ্ট্র গঠনের জন্য এবং রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা সকলে কাজ করতে চাই। আমি আবারও বলছি, যদিও গাজীপুরের লক্ষ লক্ষ মানুষ আমাকে ভোট দিয়েছে এবং আমার নির্বাচনের সময় সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে, শুধু অংশগ্রহণ করে নাই, পরবর্তীতে নির্বাচনের সময় যখন উপনির্বাচন হয়েছিল, আমার 6টা ওয়ার্ডের এখানে কাউন্সিলর, সেখানেও বিরোধী দল অংশগ্রহণ করেছে। আমি উপজেলায় যখন নির্বাচন করেছিলাম, তখনও সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল। আমার মাকে যখন 2023 সালে নির্বাচন করায়, আপনারা জানেন জাতিসংঘ সহ আমেরিকা, ইউরোপ এবং পৃথিবীর বিভিন্ন দেশে যারা আইন নিয়ে এবং রাষ্ট্র নিয়ে কাজ করে, সেসব দেশে চিঠি দিয়েছিলাম ভোটটা যেন গণতান্ত্রিক ভাবে হয়, সঠিক হয়। আপনারা দেখেছেন সেই লড়াইটা মা সন্তান করেছিলাম গাজীপুরের মানুষকে নিয়ে। তত দুঃখের বিষয়, আপনারা সেই সিটি কর্পোরেশন আর মেয়রকে অপমান করলেন। 72 বছরের মাকে আপনারা মামলা দিলেন, 80-90 বছরের মানুষকে আপনারা মার্ডার কেসে আসামি দিলেন। আমি আমার মাথার চিকিৎসা নিয়ে আমি দেশের বাহিরে ছিলাম, আপনারা আমার নামে সকল মার্ডার কেসে আসামি দিলেন। বিবেকবান রাজনীতি ব্যক্তিরা যারা আছেন, ভবিষ্যৎ যারা দেশ চালাবেন, তাদের কাছে প্রশ্ন, আমি একজন গুলিবিদ্ধ অবস্থায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকার পরে কিভাবে পরবর্তী সকল মার্ডার কেসের মধ্যে আমাকে আসামি করা হলো, আমার মাকে আসামি করা হলো, এবং আমাদের গাজীপুরে প্রায় 27,000 মানুষকে আপনারা আসামি করলেন এবং প্রত্যেক মামলার মধ্যে লিখে দিলেন সন্দেহজনক যাকে ধরবেন তার নামে আসামি। আমি আবারও বলছি, পুলিশ কমিশনার এখানে যিনি আছেন, দয়া করে আপনি পুলিশকে আপনি থামান এবং আপনি যারা হত্যার সাথে জড়িত, যারা খুনের সাথে জড়িত, তাদেরকে যেন ধরে, নিরপরাধ মানুষকে যেন আর একটা ক্ষতিগ্রস্ত না করা হয়। এবং পুলিশ প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে টাকা নিয়ে এসছে, আমাদের কাছে প্রমাণ সহ ডকুমেন্টস এবং সাক্ষী আছে। দয়া করে গত সরকারের যে সব পুলিশ অফিসার সব লুটপাট করেছিল, আমরা সেগুলো ঘৃণা করেছিলাম, আমরা বাধা দিয়েছিলাম। কয়েকজনের অনিয়ম দুর্নীতির কারণে সারা বাংলাদেশের আওয়ামী লীগ আজকে অপমানিত হয়েছে এবং মানুষের দ্বারা লাঞ্ছিত হয়েছে এবং গায়ে আঘাত পেয়েছে। সেই হিসেবে আমি মনে করি, আমরা যারা আওয়ামী লীগকে সমর্থন করি, আমাদের কমিটি যাওয়ার মতন ভাগ্য এবং যোগ্যতা হয় নাই। আমরা একজন আওয়ামী লীগের সমর্থক হিসাবে বলতে চাই দেশের মানুষের, নাগরিকদের কাছে, রাজনীতি যদি কোনো অন্যায় না হয়,
তাহলে আমরা রাজনীতির একজন সদস্য, আমরা খেয়ে পরে সম্মানে বাঁচতে চাই। যদি মনে হয় আমরা অপরাধী তাহলে আমাদেরকে ফাঁসি দেন, কিন্তু আমাদের যারা সাপোর্ট করেছে, আমাদের সেই সব বন্ধুদেরকে ভাইদেরকে আর আল্লাহর হস্তে ক্ষতি করবেন না, কারণ এটা আল্লাহ সহ্য করবে না। আল্লাহ সবারই আছে। যেসব জেনে শুনে অন্যায় করা হচ্ছে, আমি সকল রাজনৈতিক দলের কাছে সহযোগিতা চাই, এবং বিশেষ করে আমাদের যারা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন আছে, আমি বলবো গাজীপুর আমাদের একটা শান্তিপূর্ণ এলাকা। এখানে হাজার হাজার লক্ষ লক্ষ গার্মেন্টসের কর্মকর্তা কর্মচারী যে আছে, আমাদের দেশের মানুষের ব্যবসা বাণিজ্য আছে। আপনারা কোন ইসলামিক দল এবং বিরোধী দল, আওয়ামী লীগ সময় যেটা ছিল, বিএনপি সহ কোন রাজনৈতিক দলের সাথে কেউ কোন ধরনের ঝগড়া বিবাদে যেন আমরা না জড়িত হই। কারণ রাজনীতি ব্যক্তিরা টাকা ছাড়া, বেতন ছাড়া তারা কাজ করে, আর সরকারি কর্মকর্তারা বেতন নেয়, তারা রাষ্ট্রের সকল সুবিধা ভোগ করে, অতিরিক্ত তারা মুনাফা কামায়। তারা অন্যায় করে কিন্তু সাংগঠনিকভাবে পার্টির রূপে এগুলো দিয়ে যায়। বিগত সরকারের সময় দেখেছি অনেক কর্মকর্তা কর্মচারীর আঙ্গুল খুলে কলা গাছ হয়েছেন, কিন্তু আওয়ামী লীগের উপরে দোষ দিয়ে গেছেন, বিএনপি বা অন্য দলের উপরে আপনারা ফাঁসিয়ে দিয়েছেন। ভবিষ্যৎ যেন সেটা না হয়। আমরা সুন্দরভাবে একটা শাসনতন্ত্র চাই, যেখানে সকল আদর্শের মানুষ, সকল রাজনৈতিক দল, সকল মানুষ, সকল ধর্মের মানুষ আমরা যেন একসাথে বসবাস করতে পারি। সেই হিসাবে আমি বললাম, আমাদের নামে যেন আর যেন মিথ্যা গুজব যেন না ছড়ানো হয়। আমরা কোনো সন্ত্রাসী কাজ করি না এবং কাউকে করতেও দেই নাই। দেখেছেন যতবার মেয়র ছিলাম আমার এলাকায় সবাই শান্তিপূর্ণ অবস্থায় চলাফেরা করেছিল, কোনো মানুষ আতঙ্ক ছিল না। কোনো বিরোধী দলের সদস্যের উপরে ক্ষতিগ্রস্ত হলে আমি নিজে সেখানে গিয়ে উপস্থিত হতাম, আলোচনা করে একটা সমাধানের পথ বের করে দিতাম। অত্যন্ত দুঃখের বিষয়, ভালো কাজ করতে গিয়ে আজকে অপমানিত হচ্ছি, নিজের জন্মভূমি ছেড়ে অনেক দূরে থাকতে হচ্ছে। সেই হিসাবে আমি অনুরোধ করব আমাদের গাজীপুরের মানুষ এবং দেশবাসী, আপনারা সবাই যার যার জায়গা থেকে একটা সংশোধনী হওয়ার ব্যবস্থা করেন, এবং সবার সাথে যেন সবার একটা সম্পর্ক থাকে। এই দেশটা সবার, কাউকে দেশের বাহিরে রেখে কেউ ভিতরে ভালো থাকতে পারে না। আমিও মনে করি আমাদের গাজীপুরের যারা যে রাজনৈতিক দলের সদস্য হন না কেন, আপনারা সকলেই ভালো মানুষ। সবার যেন একটা সহযোগিতা থাকে, সবাই যেন একসাথে নিজের ভাই ব্রাদার আত্মীয় স্বজন সবাই যেন একসাথে বসবাস করতে পারে, সেজন্য একটা পরিবেশ আপনারা তৈরি করেন, আমরা সহযোগিতা করব। আমি আবারও বলছি, দিনের আলো যেমন সত্য, রাতের অন্ধকারও সত্য। এক সময় আলো আসবে, এক সময় অন্ধকার আসবে, কিন্তু দিন শেষে সবাই আমরা ভাই ভাই, আমরা একসাথে থাকতে চাই। আর যেন আমাদের কোনো ভাইয়ের জীবন না যায়, আর যেন কোনো পরিবারের জন্য সদস্য ক্ষতিগ্রস্ত না হয়। আজকে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্ররা তার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তারা যেতে পারছে না, তাদের 1-2 বছর লেখাপড়া জীবন নষ্ট হয়ে গেছে। সবাই ভালো হতে চায়, সবাই ভালো কিছু করতে চায়, সবাই ভালো আদর্শ গ্রহণ করতে চায়। দয়া করে আল্লাহর হস্তে এইসব বব জাস্টিস থেকে আপনারা বিরত থাকেন। মানুষকে তার কর্ম করে খাওয়ার অধিকারটুকু দেন, ছাত্রদেরকে লেখাপড়া করার সুযোগটুকু দেন, তারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে তারা লেখাপড়া জীবনটা সুন্দর সুষ্ঠুভাবে জীবন শেষ করুক, সেটা প্রত্যাশা করি। আমরা আসবো, আমরা কথা বলবো আমাদের মানুষের জন্য। আমি আবার অনুরোধ করে বললাম, সবার কাছে অনুরোধ করলাম, দেশবাসী সবার কাছে অনুরোধ করলাম, দয়া করে যারা যে রাজনীতি এবং পেশাগত যে প্রশাসনিক যে যেখানে যে দায়িত্ব আছেন, দয়া করে সবাই আইনের শাসন পরিচালনা হওয়ার জন্য সকলে সহযোগিতা করুন। আইন নিজেদের কাছে অন্ধ করে রাখবেন না। আইন যদি নিজেদের কাছে অন্ধ করে রাখেন, তাহলে এই সন্তানরা একদিন সংগ্রামী হবে। এই সংগ্রাম একদিন রাষ্ট্র জাতির জন্য কান্নার রোল আসবে। এটা আমরা কেউ কামনা করি না। আমার বাবা মা যখন চায় আমি সুস্থ থাকি, আমিও চাই আমার সন্তানরা সুস্থ থাকুক। দয়া করে এই সুস্থ জীবনটা আল্লাহর হস্তে কেউ নষ্ট করবেন না। আপনাদের সবাইকে অনুরোধ করলাম, দয়া করে যে যে দায়িত্ব আছেন, দয়া করে এই দায়িত্বের জায়গা থেকে সুষ্ঠু একটা সমাধানের পথ বের করে নিয়ে আসেন। রাগ অহংকার জিদ দিয়ে ভালো কিছু হয় না। সমাধানে একটা সুষ্ঠু পথ তৈরি করেন। যারা রাষ্ট্রের জ্ঞানী ব্যক্তিরা আছেন, সম্মানী ব্যক্তিরা আছেন,
এবং রাজনৈতিক নেতারা আছেন, আপনাদের কাছে অনুরোধ করলাম, আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ করলাম, সবাই আমাদের দেশের 90% মানুষ মুসলমান, ধর্মীয় নেতাদেরকে অনুরোধ করলাম, দয়া করে আপনারা সবাই যার যার জায়গা থেকে সহযোগিতা করুন। এই রাষ্ট্রটা সবার জন্য যেটা মঙ্গল হয়। আমি আবারও বলছি, দিনের পরে রাত্র আসে, রাত্রের পরে দিন আসে। কেউ যারা অন্যায় করেছে তাদের পানিশমেন্ট হবে, আর যারা এখন অন্যায় করছেন তাদের জন্য ভয়াবহ পানিশমেন্টের ব্যবস্থা আছে। দয়া করে সবাই সংশোধন হয়ে একটা ভালো কিছু করার চেষ্টা করেন। 1 বছর এনাফ সময়, অনেক ক্ষতি হয়েছে। 1 বছর 1 দিন পরে আজকে আসলাম। দয়া করে সবার কাছে আমি অনুরোধ করলাম, দয়া করে সবাই একটা পরিবর্তনের জন্য একটা সামনের দিক, সবাই যেন একসাথে চলতে পারে সে একটা পথ সবাই মিলে তৈরি করুন। এই জন্মভূমি আপনাদের, আমাদের সকলের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটা ভালো কিছু রেখে দিতে চাই, যেখানে সবার বসবাসযোগ্য একটি শহর থাকবে, যে শহরের মানুষ সবাই নিজেদের দেশে বসবাস করবে। কারণ এখানে রাগ অহংকার করে লাভ নাই। আমি বলছি তো, স্বাধীনতার পর থেকে কোন সরকারেরই সকলে দেশে থাকতে পারেন নাই। সবারই দেশের বাহিরে কোনো না কোনো ভাবে, কেউ আত্মগোপন বলেন, কেউ লুকিয়ে বলেন, কেউ চুরি করে বলেন, কেউ গা ঢাকা দিয়ে বলেন। আমার সমাজের, আমার দেশের কোনো মানুষের, কোনো সেক্টরের, কোনো এক্সট্রা কোনো পেশার মানুষের এক্সট্রা কোনো সম্মান নাই। এই সম্মানটা যেন আর নষ্ট না হয়, ভবিষ্যৎ নিজেদের সন্তানের দিকে চিন্তা করে আমরা সকলে একসাথে চলার একটা পথ তৈরি করি। আমাদের যা ক্ষতি করেছেন, অসুবিধা নাই, আমাদের সম্পদ যা আছে নিয়ে নেন, কোনো সমস্যা নাই, কিন্তু দয়া করে আমাদের মানুষগুলোকে বাঁচতে দেন, আর আমরা আমাদের মানুষগুলোর সাথে একসাথে থাকি, জন্মভূমিতে আমরা অবস্থান করি। এটাই আমরা আপনাদের সকলের কাছে অনুরোধ করব। আমি আবারও বলছি, আমাদের কোন নেতৃবৃন্দ, কোন সাপোর্টার, আমাদের যারা ভোট দিয়েছে, আমাদের সমর্থন করেছে, আল্লাহর হস্তে দয়া করে তাদের আর কোনো ক্ষতি করবেন না। যদি মনে হয় আমরা আমাদের সরিয়ে দিলে আপনাদের ভালো, আপনারা নির্বাচন করবেন, করেন, কোনো সমস্যা নাই। আমাদের বাড়ি সম্পত্তি যা আছে যদি মনে হয় আপনারা নিয়ে যাবেন, নিয়ে যান, কোনো সমস্যা নাই। দয়া করে আমাদের কবরের জায়গাটুকু রাখেন, দয়া করে আমাদের কবরের জায়গাটুকু আপনারা রাখেন। কারণ আমি আপনাদের সম্মান না দিলে আপনাকে সম্মান দিবে না, আমাকে সম্মান না দিলে আপনিও কোনোদিন সম্মানিত হবেন না। হয়তোবা কিছুক্ষণের জন্য আপনারা হাততালি পাবেন, আপনাদের সকলের ফাইল রাষ্ট্রীয়ভাবে কোনো না কোনো কেউ সামনের দিকে রাখছে, একদিন আপনাদেরকে এভাবে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। এটা কামনা করি না, এটা কারোর জন্য ভালো না। কিছু কিছু পদধারী নেতাদের কারণে আজকে আমরা অপমানিত হলাম, কিন্তু যারা অন্যায় করেছে, যারা লুটপাট করেছে, আপনারা তাদেরকে আরোই দলের না। সেই হিসাবে যারা অন্যায় করেছে, রাষ্ট্রীয়ভাবে লুটপাট করেছে, আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনকে বেকায়দায় ফেলে গেছে, হায়াতে যদি থাকি সেগুলা সামনের দিন বলবো। সত্য কি জিনিস সেটা সামনের জনগণকে জানাবো। কারণ আমি নিজে সিটি কর্পোরেশন 3 বছর থেকে আমি সিটি কর্পোরেশন নিজের সম্মানী ভাতাটাই গ্রহণ করি নাই, অথচ আমাকে 7,500 কোটি টাকা আত্মসাতের তারা প্রেস ব্রিফিং করে দিয়েছিলেন। এটা গত সরকারও 2021 সালে কাজটা করেছিল। আমাকে একদিন 28টা মামলা দেওয়া হয়েছিল, আমার মেয়রের পদটা নিয়ে নেওয়া হয়েছিল, পার্টির থেকে আমাকে সাধারণ সম্পাদক পদটি বের করে দেওয়া হয়েছিল। আমাদের এইখানে একজন মাননীয় মন্ত্রী, মাননীয় সংসদ সদস্য, সে তার নিজেদের সাংবাদিক নাম দিয়ে তাদের হাত দিয়ে চিঠি লিখে মন্ত্রণালয় পাঠিয়ে দিয়েছিল। আজকে আপনারা কি ভালো আছেন? আপনারা যে আপনাদের ভাইয়ের বিরুদ্ধে ভাবে মিথ্যা প্রচার করেছেন, আজকে কি বুকে হাত দিয়ে বলেন আপনারা কি ভালো আছেন? গাজীপুরকে যে ক্ষতিগ্রস্ত করেছেন, আওয়ামী লীগকে যে ক্ষতিগ্রস্ত করেছিলেন, আজকে নিজের বিবেককে প্রশ্ন করেন তো। নিজের ভাইয়ের উপর এমন অত্যাচার করেছিলেন, আজকে রাষ্ট্র দিয়ে আপনারা কি অবস্থায় আছেন? সেই হিসাবে সুযোগ পেলে কারো কেউ ক্ষতি করতে হয় না। সময় পরিস্থিতি কথা বলবো, যারা অন্যায় করেছেন, যারা যদি ক্ষমা না চান, তাহলে সময় আছে, প্রমাণ সহকারে এগুলো বলবো। সেই হিসাবে আমি সকল রাজনৈতিক দল এবং আমাদের গাজীপুরের প্রিয় মানুষ, আমি প্রতিদিনই সকাল থেকে রাত্র 2টা পর্যন্ত
গাজীপুরের প্রত্যেকটি রাস্তাঘাটে প্রত্যেকটি মানুষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। মেয়রের দায়িত্ব থেকে পুলিশের কাছে যাই নাই, পুলিশের কোনোদিন দেহরক্ষী হিসেবে ব্যবহার করি নাই। নিজের সিকিউরিটি নিজেই নিয়ে চলছিলাম, নিজেদের জন্মভূমি ভেবেই চলেছিলাম। সকলকে বিশ্বাস করেছি, সকলের ঘরে সকলের কাছে গিয়েছি। এখানে দল রাজনীতি কোন সংগঠন সেটা বিবেচনা করি নাই। মনে করেছিলাম গাজীপুরের মানুষ সবার প্রিয় মানুষ, সবার কাছেই ছুটে গিয়েছি। সেই প্রতিদান হিসেবে আমাকে আপনারা মেয়র বানিয়েছেন, আমার কারণে আমার মাকে আপনারা মেয়র বানিয়েছেন। আমার অসুস্থ মাটাকেও হত্যার মামলা দেওয়া হইল, তাও গাজীপুর না ঢাকা দেওয়া হয়েছে। আমার মা 72 বছর বয়সে মানুষ হত্যা করতে গিয়েছিল। এই যে ধরনের মিথ্যা মামলা, এই যে মিথ্যা নাটকবাজ আগেও কিছু কর্মকর্তারা করেছিল, ঠিক এখনো তারা সেই কাজটি আবার শুরু করেছে। আল্লাহর রাস্তায় দয়া করে এগুলো পরিবর্তন করেন, একটা সুষ্ঠু সুন্দর ধারায় নিয়ে আসেন। রাজনীতি হচ্ছে মেধার এবং চিন্তা, মানুষের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং মানুষকে কিভাবে সামনের দিকে নেওয়া যায় সেটি হচ্ছে রাজনীতি। আওয়ামী লীগ এবং আমাদের সহযোগী সংগঠনকে আমি অনুরোধ করব, আপনারা সবাই রাজনৈতিক ভাবে সামনের দিকে এগিয়ে যান। আপনাদের জন্য আমার মৃত্যু পর্যন্ত আমি থাকবো। আমি চেষ্টা করবো আমাদের ক্ষতিগ্রস্ত প্রত্যেকটা কর্মী তাদের একটা ভালো একটা সমাধানের পথ দেওয়ার জন্য, যে জন্য মিথ্যা গুজব দিয়ে ভুল না বুঝতে পারে সেজন্য আপনারা সজাগ থাকবেন, সবার সাথে যোগাযোগ রাখবেন, সবার সহযোগিতা যেন সবাই একসাথে থাকতে পারি। আমি বলছি গাজীপুরের যে আমার জীবনে এক বিন্দু প্রাণ থাকে, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকে, আমি আমার গাজীপুরের মানুষ এবং আমার দেশবাসীর জন্য আমি করে যাব। চাও পাওয়ার কিছু নেই, বাড়িঘর নিয়েছেন, জায়গা সম্পত্তি নিয়েছেন, মাকে শোয়ার আসামি করেছেন, নিজের হাজার হাজার মানুষকে মামলা দিয়েছেন, লক্ষ লক্ষ মানুষকে ঘর ছাড়া করেছেন শুধু আমাদের সমর্থন করার কারণে। এটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। আমরা এখানে যারা অন্য রাজনৈতিক দল করে, অন্য ধর্মের মানুষ, তারা আমাদের কাছে খুব প্রিয়জন। সময় পরিস্থিতি আরো কথা বলবো। আমি আমাদের 3200 আলেমদেরকে একটা সম্মানী ভাতা দিয়েছিলাম, সেটাও দুদক উল্লেখ করে লিখছে, এটা আমার আত্মসাৎ। আমি যদি 2500 মসজিদের ইমাম খতিবদেরকে সম্মানী ভাতা দিয়ে থাকি, সেটা যদি আমার আত্মসাৎ হয়, তাহলে সেই পাপে আমার ফাঁসিও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু দয়া করে আমাকে যারা সাপোর্ট করছে তাদেরকে আপনারা পচা কথা বলবেন না, তাদেরকে অপমান করবেন না, কারণ তারা আমার নিঃস্বার্থভাবে ভালোবাসছে। সেই হিসাবে আমি প্রশাসনকে বলবো, দয়া করে আপনারা চাকরি করে যান, সমস্যা নাই, করেন। দেশে বিদেশে অনেকে পাচার করতেছেন, চলতেছেন, সন্তানদেরকে প্রতিষ্ঠিত করতেছেন, করেন, সমস্যা নাই। কিন্তু দয়া করে আর গাজীপুরের মানুষকে অপমানিত করেন না, গাজীপুরের মানুষকে আর কষ্ট দিবেন না, এবং আমাদের তরুণ সন্তানদেরকে লেখাপড়ার সুযোগটা দেন। তারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাক। যে সন্তানরা বাবা মা পাচ্ছেন 1 বছর ধরে, তার হাই স্কুল প্রাইমারি স্কুল, সেই বাচ্চাটা প্রতিদিন চোখের পানি ফেলায় তার বাবার জন্য, তার থেকে আপনারা মুক্তি দেন। রাজনীতিকে একটা সভ্য জায়গায় নিয়ে আসেন। পরিবারতন্ত্র, অযোগ্যরা যোগ্য স্থানে যাবে সেটা যেন না হতে পারে, সেটা করা একটা সুযোগ তৈরি করা দেওয়া হোক। গণতান্ত্রিক ভাবে সকল রাজনৈতিক ব্যক্তিরা যেন এখানে সম্মানে থাকে, প্রশাসনিক কর্মকর্তারা যেন তারা দায়িত্বটা পালন করে, তাহলে আমাদের সকলের জন্য একটা রাষ্ট্রীয় ব্যবস্থা, শাসন ব্যবস্থার মধ্যে আমরা ভালো থাকবো। আর প্রধানমন্ত্রী দপ্তর থেকে শুরু করে যারা রাষ্ট্র শোষণ দিয়েছে বাংলাদেশ ব্যাংক, তাদের বিরুদ্ধে কারো কোনো ধরনের ব্যবস্থা দেখি নাই। আগামী দিন আসবো, আমি সেই ব্যাখ্যাগুলো দিব, তারা কিভাবে রাষ্ট্র শোষণ দিয়ে ব্যাংক লুট করেছে, কিন্তু তাদের নাম এখন পর্যন্ত কোনো ধরনের মামলায় আসে নাই, তারা কোনো ধরনের ক্ষতিগ্রস্ত নেই, শুধু ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগ সমর্থক যারা মিছিল মিটিং করেছে, নিঃস্বার্থভাবে দলের মধ্যে কাজ করছে, তারা সবাই আশা নিল। দয়া করে এগুলা পরিবর্তন চাই, সামনের দিনটা যেন ভালো চলতে পারি। আমাদের ভুল ত্রুটি আমরা আমাদের জন্য, সকলের জন্য ক্ষমা প্রার্থী। আমরা প্রতি মুহূর্তেই তওবা করি মুসলমান হিসেবে, প্রতি মুহূর্তেই নিজেদের কাছে নিজেরা ছড়িয়ে পড়ি। কারণ মানুষ যখন আমরা হেঁটে যাই,
আমাদের পায়ের নিচে পিঁপড়া সহ অনেক প্রাণীও মারা যায়, হয়তো আমরা বুঝে অথবা না বুঝে আমাদের দ্বারাই ক্ষতিগ্রস্ত হয়। সেজন্য আমরা মুসলমান হিসেবে যখন নামাজ পড়ি প্রত্যেক সময় আমরা তওবা করি এবং পরিবর্তন হওয়ার চেষ্টা করি। আমরা মানুষ কোনো ফেরেশতা নয়, মানুষের ভুল হয়। সেই হিসেবে আমাদের চলাফেরায় কথাবার্তায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমরা সাগর দুঃখ নিয়ে আমরা আমাদের জন্য সরি বলে থাকি। সেই হিসাবে আমাদের সাথে যারা অন্যায় করেছে, ভুল করেছে, আমরা তাদের কোনো সময় অভিশাপ দিই নাই, তাদের জন্য পরিবর্তন হওয়ার জন্য, সংশোধন হওয়ার জন্য বলি। যদি মনে হয় আপনারা সংশোধন হবেন, হন। আর যদি মনে না হয় আপনারা হয়তো বা সময় নেন। কিন্তু আমরা আপনারা সকলে এই সমাজের মানুষ, সকলে যেন আমরা এই রাষ্ট্র এবং এই দেশের যার যার অঞ্চলে যেন বসবাস করতে পারে। বাংলাদেশের এই 4700 ইউনিয়ন পরিষদ, এই ওয়ার্ড, গ্রাম, থানা, জেলা, মহানগর সকলে যেন আমরা একসাথে বসবাস করতে পারি। আমরা একই দেশের মানুষ। আর আমি আমাদের দলের এবং আমাদের সমর্থকদের বলবো, দয়া করে রাজনীতি হিসাবে কেউ কাউকে গোষ্ঠী তুলে, পার্টি তুলে এবং কোনো অন্যের দোষ আরেকজনের উপর না দিয়া, যে ব্যক্তিটা যে দোষ অন্যায় করে তার উপরে বলা ভালো। আওয়ামী লীগ খারাপ যে আপনারা শব্দটা বলেন, যারা খারাপ তাদেরকে খারাপ বলেন, যারা বিএনপি বলে খারাপ বলেন, যারা বিএনপি খারাপ তাদেরকে খারাপ বলা হোক, যারা ইসলামিক সংগঠনের ভালো তাদেরকে ভালো বলা হোক, যাদেরকে খারাপ ব্যক্তি হিসেবে তাদেরকে বলা হোক। কোন রাজনৈতিক দল যারা গঠন করে তারা খারাপ হিসেবে গঠন করে না, ভালো হিসেবেই করে। এবং আমি আবার অনুরোধ করব, সরকারের কর্মকর্তা কর্মচারীরা, এর কর্মকর্তা বলতে কিছু নাই, কর্মচারীরা যে যার বাপের এই সন্তান হন না কেন, যখন আপনি চাকরি করেন তখন আপনি চাকর, কিন্তু এখন সবাই রাষ্ট্রের মালিক হয়েছেন। দয়া করে এই সব চাটুকারিতা বাদ দিয়ে মানুষের কল্যাণের জন্য কাজ করার জন্য চেষ্টা করেন। কারণ হিসাব সবারই হবে, হিসাব সবারই একসময় হবে। রক্তের দাগ শুকায় যায় কিন্তু রক্তের গ্রাণ শুকায় না। গ্রাণটা মানুষের হৃদয় থাকে। প্রতিদিন যে সকল হত্যা এবং রক্তপাত হচ্ছে এটা সবার জন্য খারাপ। আমি অনুরোধ করব সবাই যেন আমরা সংশোধন হই, সবাই যার যার জায়গা থেকে সংশোধন হই। 1 বছর চলে গেছে, আর একটা দিনও যেন কারো নষ্ট না হয়। এই জন্মভূমি আমাদের বাপদাদারা এই দেশ উপহার দিয়ে গেছে। সেই জন্য এই সম্মানবোধটা রক্ষা করে আমরা আমাদের কাজটুকু করি। যার যে দায়িত্বটা আছে সেই কাজটা যেন আমরা সবার জায়গা থেকে করতে পারি। অত্যন্ত দুঃখের বিষয় এবং ঘৃণার সাথে আমি বলতে চাই, আমার বিরুদ্ধে দুদক 7,500 কোটি টাকা আত্মসাতের মামলা দিয়েছে, যেখানে সরকার আমাকে দিয়েছে 135 কোটি টাকা, যেখানে সরকার এখানে প্রজেক্টের বাবদ দিয়েছে 200 কোটি টাকার মতন, এবং আমাদের রাজস্ব উঠেছে 3 বছরে 561 কোটি টাকা। সেখানে দুদক নামে, দুর্নীতি দমন কমিশনের নামে আমাকে মামলা দিয়েছে 7,500 কোটি টাকা। আমি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এবং যারা ডাইরেক্টর আছেন এবং সদস্যরা আছেন এবং দুর্নীতি দমন কমিশনে যারা চাকরি করেন রাষ্ট্রে, তারা কি জানেন 7,500 কোটি টাকা কাকে বলে? একজন সম্মানিত, যিনি দেখলাম টিভির পর্দার মধ্যে, তার চেহারাটা সুন্দর, সে বলছে 7,500 কোটি টাকা আত্মসাৎ এবং বিদেশে পাচার। বিদেশে কি হাওয়ার মধ্যে টাকা পাচার হয়? আপনারা যে মিথ্যা গুজব এবং এই মিথ্যাচারণ করে গত সরকারও আপনারা কিছু কিছু ভদ্রলোককে, কিছু কিছু ব্যবসায়ীকে, কিছু কিছু রাজনীতি ব্যক্তিকে এইভাবে অপমান করেছেন। প্রত্যেকটি মামলায় কিন্তু হাইকোর্টে গিয়ে খালাস পেয়েছে। আমি মনে করি এই দুর্নীতি দমন কমিশনার ছিল মানুষের জন্য, রাষ্ট্রের সম্পদ রক্ষার জন্য, কিন্তু এই দুর্নীতি কমিশনার এখন হচ্ছে রাজনীতির ব্যক্তিদেরকে কিভাবে তাদের সম্মান মানহানি করা যায় সেসব কাজে লিপ্ত হয়েছেন। মনে রাখবেন, এই বাংলাদেশ আমরা জন্মের পরে দেখেছি যারা জন্মভূমি যারা জন্ম দিয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে, প্রত্যেকটা রাষ্ট্রপতিকে হত্যা করা হয়েছে, প্রধানমন্ত্রীকে জেলে দেওয়া হয়েছে, প্রধান বিচারপতির গায়ে মালায় জুতার মালা দেখেছেন এবং প্রধান নির্বাচন কমিশনের গলায় জুতার মালা দেখেছেন। এটাই এই একটি সভ্য দেশে কি কাজগুলো শুরু হয়েছে। এবং যারা দুর্নীতি কমিশনার এবং আপনার আদালত, যে যেখানে যে দায়িত্ব আছেন না কেন, সরকারি কর্মচারী হয়ে আপনারা রাষ্ট্রকে
রাজনৈতিকভাবে ব্যবহার করার জন্য, যারা রাষ্ট্র এবং সরকার এবং জনগণের জন্য কাজ করেছে তাদেরকে আপনারা অপমানিত করছেন। মনে রাখবেন, আমাদের 40-এর বয়স, গত সরকারও 15.5 বছরের বেশি টিকে নাই, 15.5 বছরের বেশি টিকে নাই, যার মন্ত্রী পরিষদ এবং সকল বাহিনীরা সকলে একসাথে ছিল। প্রত্যেক বিচারপতিরা এবং সেনা, 3 বাহিনীর প্রধান সহ এবং পুলিশ সহ সকল বাহিনী, আমরা একজনও দেখি না ওই সরকারের বিরুদ্ধে আপনারা গিয়েছিলেন। সকলে এই সরকারকে সাধুবাদ জানিয়ে আপনারা কাজ করেছিলেন, কারণ আপনাদের লুটপাট যারা করার তারা লুটপাট করেছিলেন, সরকারকে শুধু ব্যবহার করেছিলেন। আমি তীব্র নিন্দা জানাই আমার বিরুদ্ধে ধরনের মিথ্যা অপবাদ দিয়ে আমারকে এবং আমার পরিবারকে এবং আমার গাজীপুরের মানুষকে আপনারা অপমান করেছেন। এটা ভবিষ্যৎ আল্লাহ এটা আপনাদেরকে বিচার করবে। এবং আমি আপনাদেরকে আরো স্মরণ করে দেই, এই দুর্নীতির নামে গত 2021 সালে আমাকে দল থেকে যখন অব্যাহতি দেওয়া হয়েছিল এবং আমার একদিনে মেয়র পদ দিয়েছিল, ওই দিন আমাদের এখানে একজন মাননীয় মন্ত্রী এবং সংসদ সদস্য তখন তারা একটা মিথ্যা নাটক সাজিয়েছিল। সেই মিথ্যা নাটকের কাগজের মধ্যে লেখা ছিল 7,500 কোটি টাকা আত্মসাৎ। সেই হুবহু কাগজটা দিয়ে আজকে আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এবং অবাকের বিষয় হচ্ছে, যে মামলাটা আপনারা করেছেন সেই মামলার মধ্যে আমাকে এবং একজন অ্যাকাউন্টস অফিসার যিনি 9ম গ্রেডে চাকরি করে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং মেয়রের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তাহলে এখানে 2য় গ্রেড, 3য় গ্রেড এবং 4র্থ গ্রেড যারা এডিশনাল সেক্রেটারি সিউ ছিল, যারা জয়েন্ট সেক্রেটারি সচিব ছিল এবং যারা চিফ ইঞ্জিনিয়ার ছিল এডিশনাল সেক্রেটারি মর্যাদায়, যারা ফাইল বানায়, যারা টেন্ডার করে, যারা কাজ দেয়, যে সিউর মাধ্যমে ছাড়া, জয়েন্ট সিগনেচার ছাড়া, একজন এডিশনাল সেক্রেটারি সিগনেচার যৌথ ছাড়া মেয়রের কোনো ফাইল উঠানামা করে না, তাদের কারো বিরুদ্ধে মামলা না দেয় শুধু মেয়র এবং একজন 9ম গ্রেডের একজন অ্যাকাউন্টস অফিসারের বিরুদ্ধে মামলা দিলেন। তাহলে আপনারা সরকারি চাকরি করেন যারা শুধু বিসিএস, তারা শুধু মামলা থেকে মুক্তি পাবেন, আর শুধু যারা রাজনীতি করে, যারা রাজনীতি ব্যক্তিদেরকে সহযোগিতা করে, যারা রাষ্ট্রের বেতন নেয় না, তাদেরকে আপনারা অপমান করবেন। গত সরকারের সময় এই কাজগুলো আপনারা অনেকেই করেছেন, সবাই না, অনেকেই সব কাজ করে আওয়ামী লীগকে আপনারা বেকায়দায় ফেলে গেছেন। আজকে সবাই গাপটি মেরে সেখানে চাকরি করছেন, চাকরি করেন, কোনো সমস্যা নাই, তো মানুষের নামে মিথ্যা গুজব দেন। কার ছেলে মেয়ে বিদেশে লেখাপড়া করে, কে আমেরিকা, কে ইউরোপে, কে কোন জায়গায় কার সেটেল করা আছে, কে যোগাযোগ রাখছেন, আমরা পৃথিবীর মধ্যে এখন চলা শুরু করেছি। সারা পৃথিবী কার কি আছে আমরা বের করব। এটা স্বাধীন দেশ, এটা আমাদের প্রিয় জন্মভূমি, মাতৃভূমি। এই আওয়ামী বিরোধী শিবিরের এক অংশে বেশ হতাশা নেমেছে। শেখ হাসিনা সরকারকে তাড়িয়ে তাদের কি লাভ হলো সেই হিসেব নিকেশে এখন তারা ব্যস্ত। ছোট ছোট বামপন্থী সংগঠন তারা অন্তত শেখ হাসিনা আমলে বিভিন্নভাবে তাত্ত্বিক কথা, সমালোচনা, বিভিন্ন রকম ভূমিকা রেখে আলোচিত থাকতেন, পত্রিকা টেলিভিশনে স্থান পেতেন। এখন তো সেই জায়গাটাও নেই। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের আপন ভাই একসময় শেখ হাসিনা সরকারের সচিব ছিলেন, তিনি কারাগারে, তাকে মুক্ত করতে পারছেন না। জুনায়েদ সাকির সংগঠনের যে সকল কর্মীরা অনেক স্বপ্ন দেখেছিলেন, তাদের স্বপ্ন দেখানো হয়েছিল, তারা এখন কোথায়, কি অবস্থায়? ডাকসুর সাবেক ভিপি, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না, যার ব্যক্তিগত একটা ইমেজ নিয়ে একটা সংগঠন গড়ে তুলেছেন তিনি, নাগরিক ঐক্য, তার সঙ্গে যারা আছেন তাদের অনেকেই এখন অতৃপ্ত। কি পেলাম এটা নিয়ে তাদের আলোচনা। একইভাবে সবসময় আওয়ামী বিরোধী কথা, দেশপ্রেমের জন্য কাজ করে যাওয়া আনু মোহাম্মদ তার ঘনিষ্ঠজনদের বলেছেন, এখন তো সবকুল হারানো হলো। এভাবে তোপখানা রোডের বিভিন্ন দপ্তর, ছোট ছোট অফিস, প্রেস ক্লাবের বিভিন্ন চিন্তক, নানা রকম সংগঠনের
তাত্ত্বিক নেতারা তারা কোনো সুন্দর ভবিষ্যৎ দেখছেন না। অন্যদিকে যারা মূল আন্দোলনকারী হিসাবে নিজেদের পরিচয় দিচ্ছেন, জামাত ইসলাম, তাদের স্বপ্ন ছিল ইসলামী দলগুলোকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি বাক্সে বাংলাদেশের মুসলমানদের ভোট সংগ্রহ করা, ইসলামী সরকার গঠন করা, দেশটাকে একটা ইসলামী প্রজাতন্ত্র করা যায় কিভাবে। সেক্ষেত্রে মামুনুল হকের সংগঠন, হেফাজতে ইসলাম, চরমনাইয়ের ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, আহলে হাদিস আল সুন্নাত, আহলে হাদিস আল জামাত সহ অন্যান্য সংগঠনের ভিতরে কোনো সমন্বয় এখনো করা সম্ভব হয়নি। তারা ইসলামের মৌলিক কিছু বিষয়ে মনে করে জামাত ইসলাম না ইসলামী দল না রাজনৈতিক দল। জামাত থেকে বিভাজিত হয়ে এবি পার্টি করা মুজিবুর রহমান মঞ্জু, তিনি তো সুনির্দিষ্ট হয়ে বলেছেন জামাত ইসলাম না কোন ইসলামী দল না রাজনৈতিক দল। এভাবে দূরত্বের ব্যবধানটা বেড়েই চলেছে। অন্যদিকে বিএনপির সঙ্গেও তাদের সম্মানজনক সমন্বয় না হয় ভবিষ্যৎ নিয়ে তারাও আতঙ্কিত। তাদের স্বপ্ন ছিল জামাতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের ভাষায় এনসিপির যিনি প্রধান নাহিদ ইসলাম, তিনি তাদের ছেলে, তারাই তাকে গ্রোন আপ করেছেন এবং এনসিপির যে আন্দোলনরত ব্যক্তিরা ছিলেন সবই তাদের, অর্থাৎ এনসিপি তাদেরই সংগঠন। এখন এনসিপির ভিতর থেকে অনেকে চলে যাওয়ার কারণে এনসিপি অনেকে স্বপ্ন দেখিয়েছিল, স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে না। কেউ কেউ উপদেষ্টা হয়েছেন, কেউ কেউ টাকা পয়সা কামিয়েছেন, অন্যদের কিছুই হয় নাই। নানা রকম অস্থিরতায় কক্সবাজার গিয়ে বসে থাকা, ডক্টর ইউনূস নাকি এখন তাদের কথা শুনছেন না। এভাবে সেখানে একটা বিভাজন। এনসিপিও এখন আর তাদের কথিত সৃষ্টিকারী জামাতের সঙ্গে সমন্বিত অবস্থায় নাই। ওই সময়ের আন্দোলনে সাবেক সেনাপ্রধান সহ কিছু ব্যক্তিরা যে সাহায্য করতেন, তারাও নাকি এখন আর সেভাবে এগিয়ে আসছেন না। সেনাবাহিনীর ভিতরেও নাকি বড় ধরনের কোনো সাপোর্টের জায়গা নাই। বিভিন্ন সময় উল্টাপাল্টা বক্তব্য বিবৃতি দেওয়ার কারণে সেখান থেকে সমর্থন পাওয়ার মতো অবস্থা নেই। জামাত ইসলাম এবং এনসিপির সমন্বয় এখন চরমভাবে দূরত্বে চলে গেছে। বিএনপি মনে করছে বিএনপির সমমনা যে সকল দল আছে, 12 দলীয় জোট, অন্যান্য জোট, তাদের ছোট ছোট কিছু ভাগ দিয়ে তারাই ক্ষমতায় আসতে পারবে। সেক্ষেত্রে আর তাদের এখন অন্যদের সঙ্গে সমঝোতার দরকার নেই। জাতীয় পার্টির একাধিক ফ্র্যাকশন, জনাব নাজিউর রহমান মঞ্জুর পুত্র ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, তিনি তার সিটটাকে নিশ্চিত করতে চান বলে অভিযোগ, তথ্য রয়েছে।